আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, যেটা একটা আরএনএ ফ্ল্যাভি ভাইরাস। তো এটার স্ট্রাকচার যদি আমরা দেখি, ফ্রম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, একদম বাইরে থাকছে একটা লিপোপ্রোটিন এনভেলপ, তার মধ্যে থাকছে হচ্ছে একটা ক্যাপসিড, এবং তার মধ্যে এনক্লোজ থাকছে হচ্ছে একটা পজিটিভ পোলারিটির সিঙ্গল স্ট্র্যান্ড আরএনএ। এনভেলপের গায়ে লেগে থাকছে এরকম গ্লাইকোপ্রোটিন। এগুলিকে ডেজিগনেটেড করা হয় E1 এবং E2 গ্লাইকোপ্রোটিন হিসাবে, এবং এই যে E1 এবং E2 গ্লাইকোপ্রোটিন, এটাই হচ্ছে আমাদের হেপাটাইটিস সি ভাইরাসের জেনেটিক ভেরিয়েবিলিটির জন্য দায়ী। এই E1 E2 যদি কোনো স্ট্রাকচারাল ডিফারেন্স থাকে, বা যে জিনটা আর কি E1 E2কে এনকোড করে, তাদের যদি কোনো ভেরিয়েবিলিটি থাকে, এটাই হচ্ছে আমাদের হেপাটাইটিস সি ভাইরাসের মধ্যে জিনোটাইপ এবং সাবজিনোটাইপ ক্রিয়েট করে থাকে আলাদা আলাদা করে। এখানে যে দেখা যাচ্ছে জেনেটিক ভেরিয়েবিলিটির কজের মধ্যে যে E1 E2কে এনকোড করছে যে জিনরা, তাদের ডিফারেন্সের জন্য 6 ধরনের জিনোটাইপ এবং মাল্টিপল সাব জিনোটাইপ ক্রিয়েট হয়। এবং এই জন্য এই গ্লাইকোপ্রোটিন যে এটা করার জন্য যে জিনগুলি থাকে, সেই জিনগুলিকে হাইপার ভেরিয়েবল রিজিয়ন বলে, সেই জিনের লোকাসটাকে। আর এই যে জিনগুলিকে কোড করে আরএনএপি, মানে আরএনএ পলিমারেজ, এবং আলটিমেটলি যে প্রোটিনগুলো ফর্ম হয়, তো তার কোনো প্রুফ রিডিং ফাংশন থাকে না। বলা হয় যে ওর হচ্ছে ওপেন রিডিং ফ্রেম। তো এজন্য যদি কোনো চেঞ্জ হয় বা প্রিলিমিনারি যেটা তৈরি হয়, সেটাই আর কি এনকোডেড হয়ে যায়। জন্য যদি একটা থেকে আরেকটার ভিন্নতা থাকে, সেটারও কোনো প্রুফ রিডিং বা সেটার কোনো কারেকশনের উপায় নেই। এবং এই যে হাই জেনেটিক ভেরিয়েবিলিটি, এর জন্য হচ্ছে একই পার্সনের মধ্যে বিভিন্ন টাইপের অ্যান্টিজেনালা এইচসিভি ক্রিয়েট হয়, যাকে বলা হচ্ছে কোয়াসি স্পিসিস, মানে ইন্ট্রাপার্সোনাল ভেরিয়েবিলিটি ইন এইচসিভি। এই জন্যই আর কি আসলে এইচসিভিটা একটু ইরাডিকেট করা কষ্টকর হয়ে যাচ্ছে। এবার আসি আমরা হেপাটাইটিস সি এর রেপ্লিকেটিভ সাইকেলে। এই ছবিটা হচ্ছে রবিন্স থেকে নেওয়া হয়েছে, আমরা এইটা থেকেই ইজিলি বুঝতে পারবো আশা করি। এই হচ্ছে ফার্স্টলি একটা হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসটা গিয়ে এটার যে রেসেপ্টরের সঙ্গে বাইন্ড করছে E1 E2 যে গ্লাইকোপ্রোটিন, সেগুলো ইউজ করে। দেন হচ্ছে এন্ডোসাইটোসিস হয়ে সেটা ভিতরে ঢুকছে ফিউশনের মাধ্যমে, এবং আনকোটিং হয়ে এই নিউক্লিও ক্যাপসিড আলা জিনিসটা বের হয়ে আসছে। সেই ক্যাপসিড থেকে আবার পজিটিভ স্ট্র্যান্ডের আরএনএটা বের হয়ে আসছে। দেন আরএনএটা রাইবোজোমের কাছে যাবে। এই যে পজিটিভ স্ট্র্যান্ডের আরএনএ ডাইরেক্টলি রাইবোজোমে ঢুকে একটা প্রোটিন সিনথেসাইজ করবে। এটা হচ্ছে একটা প্রিলিমিনারি প্রোটিন বা পলিপ্রোটিন বা প্রিকারসার প্রোটিন। এই প্রিকারসার প্রোটিনটা গ্রেটার দ্যান 10 অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন আর কি, মানে এটা থেকে ক্রিয়েটেড হয়। তার জন্য আবার একটা ভাইরাস এনকোডেড প্রোটিয়াস থাকে, প্রোটিয়াসটা দেয়। প্রোটিয়াসটা এই পলিপ্রোটিনকে ভেঙে এরকম বেশ কয়েকটা পার্টে ভাগ করে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে NS5A প্রোটিন। এটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স সিনথেসিসের সঙ্গে আবার অ্যাসোসিয়েটেড। তো আমরা হেপাটাইটিস এ ভাইরাসের সময়, বি ভাইরাসের সময় যে আলোচনাটা করেছিলাম, যে এই যে পজিটিভ স্ট্র্যান্ডেড আরএনএ, এইটা সিনথেসাইজের আগে, মানে কনকারেন্টলি যেটা হচ্ছে, এটা একটা নেগেটিভ স্ট্র্যান্ডেড আরএনএ সিনথেসাইজ করে রাখে, যেটা আর কি আরএনএ পলিমারেজের সাহায্যে অনেকগুলি পজিটিভ স্ট্র্যান্ডেড আরএনএ ক্রিয়েট করে থাকে, যার মধ্যে একটা আর কি রিজার্ভ হিসেবে রাখে, আর বাকিগুলি হচ্ছে এরকম রাইবোজোমে গিয়ে অন্য প্রোটিন সিনথেসিসে হেল্প করে। তো এই আর কি কনকারেন্টলি এগুলি সব হচ্ছে। আলটিমেটলি এইখান থেকে এই যে ভাইরাল প্রোটিনগুলো হয়েছিল, এই প্রোটিনগুলো মিলে ক্যাপসিড ফর্ম করবে। এইখানে রিজার্ভ যে আরএনএটা ছিল পজিটিভ স্ট্র্যান্ড, তারা দুইজনে মিলে অ্যাসেম্বলড হয়ে একটা কমপ্লিট ভিরিয়ন এইচসিভি ক্রিয়েট করবে। সেই ভিরিয়ন এইচসিভিটা এক্সোসাইজড হয়ে বের হয়ে আসবে বাইরে। আচ্ছা, আমি একই ছবি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে লেঞ্জের ছবি, একই জিনিস করা। এটার ফিগারটার বিশেষত্ব হচ্ছে কোন স্টেপে কোন অ্যান্টিভাইরাল ড্রাগ কাজ করছে, সেটা আর কি একটু আলাদাভাবে দেওয়া আছে। এর চেয়ে একটা ভালো আমি ফিগার দেখাই। এই ফিগারটায় হচ্ছে একদম সুন্দর করে ইলাস্ট্রেট করা। তো এই হচ্ছে একটা এইচসিভি, ও হচ্ছে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, হেপাটোসাইটে এন্ট্রি করলো, ফিউশন এবং আরএনএ আনকোটিং হলো, দেন হচ্ছে প্রোটিন ট্রান্সলেশন হলো, দেন আলটিমেটলি এটা বের হয়ে আসলো একটা পলিপ্রোটিন আকারে। এই পলিপ্রোটিনটাকে কে ক্লিভ করবে? প্রোটিয়েজ। তো এই প্রোটিয়েজ যে ক্লিভ করবে, প্রোটিয়েজটা তো ভাইরাস এনকোডেড ছিল। এই প্রোটিয়েজটার নাম হচ্ছে NS3 or 4A। তো এই প্রোটিয়েজগুলিকে আবার ইনহিবিট করে এরকম কিছু ড্রাগ আছে। যদি প্রোটিয়েজকে ইনহিবিট করে, এই পলিপ্রোটিনটা আর ভাঙছে না, তখন আর ফাংশনালি রেপ্লিকেশনটা স্টপ হয়ে যাচ্ছে। এটা একটা ক্লাস, আমরা একটা ক্লাসের ড্রাগ পেলাম, প্রোটিয়েজ ইনহিবিটর। আরেকটা ক্লাস হচ্ছে ক্লিভ হওয়ার পর আমরা দেখেছিলাম যে NS5A ক্রিয়েট করছিল, আবার হচ্ছে আরএনএ পলিমারেজ ক্রিয়েট করছিল। আরএনএ পলিমারেজের আরেক নাম হচ্ছে NS5B, আর এটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্সের ক্রিয়েট করতে হেল্প করছিল।
এখন NS5B কিছু ইনহিবিটর আছে বা RNAP ইনহিবিটর আছে, তখন হচ্ছে তারা RNA পলিমারেজ ইউজ করে রেপ্লিকেশনটা স্টপ হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের ড্রাগ। আবার হচ্ছে এই NS5 যেটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্সে কাজ করছিল, তাদের কিছু ইনহিবিটর আছে। এদের মজাদা হচ্ছে এরা লিপো ভাইরাল পার্টিকেলের অ্যাসেম্বলিটাকে স্টপ করছে, মানে ভাইরাল অ্যাসেম্বলি স্টপ করছে সোজা কথা। এই হচ্ছে একটা থার্ড ক্লাসের ড্রাগ। একটা ফোর্থ ক্লাসেরও ড্রাগ আছে, সেটা হোস্টের উপর ডাইরেক্টলি কাজ করছে। আমরা সেগুলো একটু দেখি। সাইট অফ অ্যাকশন দেখলাম, এখন হচ্ছে ড্রাগের নাম আমরা একটু দেখি। 2013 সালের পর থেকে আমরা যে ড্রাগগুলি ইউজ করে থাকি, যেগুলোকে ডাইরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল এজেন্টস ফর HCV বলে, শর্টে DAA বলে। এর আগে হচ্ছে আমরা ওই যে পেগ ইন্টারফেরন, যেটা আমরা BVর জন্য দেখছিলাম, সেই পেগ ইন্টারফেরন আর হচ্ছে রিবাভাইরিন নামের এই দুইটা ড্রাগ ইউজ করা হতো। এই দুটোর কম্বিনেশন 48 সপ্তাহ ইউজ করা হতো, এবং এটা অনেক লং টার্ম ছিল, এবং এই কম্বিনেশন থেরাপির অনেক সাইড এফেক্টও ছিল, এবং এফিকেসিও কম ছিল। এই যে ডাইরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস, এগুলির এফিকেসি ভালো এবং অত টাইমও লাগে না, এবং স্পেসিফিক্যালি HCVর জন্য আর কি এরা কাজ করতেছে। যাই হোক, তো আমরা একটার 4টা ক্লাস দেখি। নাম্বার 1 হচ্ছে যেটা দেখলাম, প্রোটিয়েজ ইনহিবিটর। প্রোটিয়েজ ইনহিবিটরও ওই প্রোটিয়েজদের ইনহিবিট করে, NS3 এবং 4কে আর কি টার্গেট করে আর কি। এটা হচ্ছে থেরাপিউটিক টার্গেট। আর সিলেক্টেড ড্রাগগুলির সাফিক্সটা হচ্ছে প্রিভির। এই যে কয়েকটা ড্রাগ আমরা যদি দেখি, পেরিটা প্রিভির, গ্র্যাজো প্রিভির, ভক্সিলা প্রিভির, GDR একটা হচ্ছে গ্লেকা প্রিভির। এরপর যেটা সেকেন্ড ক্লাসের ড্রাগ, এরা হচ্ছে পলিমারেজ ইনহিবিটর। এদের সাফিক্স হচ্ছে বুভির। এই যে সোফোস বুভির, ডাসা বুভির। এরা হচ্ছে ওই NS5Bকে টার্গেট করে, যেটা হচ্ছে আমাদের RNAP ছিল। নাম্বার 3 যে ক্লাসটা, সেটা হচ্ছে NS5A রেপ্লিকেশন কমপ্লেক্সকে ইনহিবিট করছিল, অ্যাসেম্বলি এবং ওই অ্যাসোসিয়েটেড জিনিসগুলো করছিল। এটা হচ্ছে NS5A-কে ইনহিবিট করে এখানে বলা। আর এদের সাফিক্স হচ্ছে অ্যাসভির। এই যে ভেলপাটাসভির, দেন হচ্ছে লেডিপ্যাসভির, ওমবিটাসভির, এটা বেশি ইম্পর্টেন্ট, এগুলি আর কি। আর একটা ফোর্থ ক্লাসের ড্রাগ হচ্ছে যেটা হোস্ট সেলকে টার্গেট করে। হোস্ট সেলের যে ফাংশনগুলি, সেল ফাংশনগুলি HCVর লাইফ সাইকেলের সঙ্গে জড়িত, তাদের আর কি টার্গেট করে। এখানে সাইক্লোফাইলিন বলা হচ্ছে তাদের থেরাপিউটিক টার্গেট, এবং এই ড্রাগের একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে অ্যালিস পোরিভির। এনিওয়েজ, তো এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট রিলেটেড কথাবার্তা। একবারে বলে ফেলি, ম্যানেজমেন্টে যদি কমপ্লিকেটেড চলে যায় তখন লিভার ট্রান্সপ্ল্যান্ট করে ফেলা হয়, বাট এই যে ডাইরেক্টলি অ্যাক্টিং এজেন্ট, এটা হচ্ছে ডিকম্পেনসেটেড সিরোসিস বা আনকমপ্লিকেটেড কেসে একদম ভালো কাজ করে। এবার আমরা সেই হেপাটাইটিস সি ট্রান্সমিশনে, এটা মেনলি হেপাটাইটিস বি ট্রান্সমিশনের মতোই। এই পয়েন্টগুলো লেন্স থেকে আর কি নেওয়া। আমি একবার বলে যাচ্ছি। ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ মোস্ট কমন কজ এখন পর্যন্ত ইউএসএতে। বার্থ ক্যানাল দিয়ে ভার্টিক্যালি ট্রান্সমিটেড হয়, ব্লাড ট্রান্সফিউশনের সময় ট্রান্সমিট হতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ট্রান্সমিট হতে পারে। প্যাথোজেনেসিস সেম অ্যাজ HBV অ্যান্ড HAV। সাইটোপ্যাথিক এফেক্টের কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এটা হচ্ছে CD8 পজিটিভ টি সেলের ইমিউন অ্যাটাকের জন্যই হয়ে থাকে। ক্লিনিক্যাল ফিচারের অ্যাকিউট ফেজে এটা অ্যাসিম্পটোমেটিক থাকে, এবং 70% চান্স টু প্রোগ্রেস টু ক্রনিক স্টেজ। কিছু কিছু বইতে 50% চান্সও বলা আছে। ফিচার্স হচ্ছে একদম কমন ফিচার্সগুলো হেপাটাইটিসের, ফিভার, ম্যালাইজ, নোজিয়া, দেন হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্টে একটা মাইল্ড পেইন থাকতে পারে, ডার্ক ইউরিন, পেল ফিসেস, দেন হচ্ছে সেরাম ট্রানজামিনেসগুলি আর কি বেড়ে যাচ্ছে, যেটা আমি বলছিলাম 5 টাইমস ইনক্রিজ হেপাটাইটিসে হয়ে থাকে। এক্সট্রা হেপাটিক কিছু ফিচার আছে, এটা ইম্পর্টেন্ট। ভাস্কুলাইটিস হতে পারে, কারণ ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হয়। ইমিউন কমপ্লেক্সের কথাটাই আগে বলি তাহলে, মিস সেল ক্রায়োগ্লোবিউলিনিমিয়া, এই জিনিসটা দেখা যায়। এটা হচ্ছে হেপাটাইটিস সি এর জন্য যে ইমিউন কমপ্লেক্সগুলি ফর্ম হয়, এগুলি হচ্ছে কোল্ড টেম্পারেচারে, একদম sub-0 টেম্পারেচারে প্রিসিপিটেট ফর্ম করে বিভিন্ন জায়গায় আর কি প্রবলেম ক্রিয়েট করে, যে ভাস্কুলাইটিস, দেন হচ্ছে আর্থ্যালজিয়া, দেন হচ্ছে গ্লোমেরোনেফ্রাইটিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরোনেফ্রাইটিস, যেটা পারপিউরা ক্রিয়েট করতে পারে। তো এই জিনিসগুলি করে থাকে, এবং এইটা হচ্ছে গ্লোবিউলিন প্রিসিপিটেশনে হেল্প করে, যেগুলিকে ক্রায়োপ্রিসিপিটেট, এবং এরা হচ্ছে নিউরোপ্যাথির জন্য দায়ী থাকে। এছাড়া হচ্ছে বি সেল লিম্ফোমার রিস্কটা বেড়ে যায় এই হেপাটাইটিস সি ভাইরাস যাদের আছে। ইনভেস্টিগেশন হচ্ছে সেরোলজি অ্যান্ড ভাইরোলজি। HCVর RNAটা চেক করা হয়, এটা হচ্ছে ব্লাডে 2 থেকে 4 সপ্তাহের পরেই ডিটেক্টেড হয়। HCV RNA ইমিউনোগ্লোবুলিন পাওয়া যেতে পারে, এটা হচ্ছে 6 থেকে 12 সপ্তাহ পর অ্যাপিয়ার করে, এবং ভাইরাল ক্লিয়ারেন্সের পরও এই ইমিউনোগ্লোবুলিনটা থেকে যায়। এবং এটা হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট হিসাবে ইউজ করা হয় ক্রনিক কেসেসের জন্য।
কনফার্মেটরি হচ্ছে এই এইচসিভি আরএনএ দিয়ে। আর এইচসিসি যে অ্যান্টিজেনটা, মানে এটা হচ্ছে কোর অ্যান্টিজেন ইসের এইচসিভির, সেটা দিয়েও ডিটেক্ট করা যায় কনফার্মেশন। আর প্রিকারসার প্রোটিন হচ্ছে যেগুলি অ্যান্টিজেন সিনথেসিসের জন্য দায়ী, যে 10টারও বেশি প্রোটিন কোড করে, ইনক্লুডিং অ্যান্টিজেন, যেটা আর কি ডায়াগনোসিসে হেল্প হয়। তো এটাও একটা ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশনের পার্ট। এছাড়া মলিকিউলার ডায়াগনোসিস পিসিআর, এটা হচ্ছে জেনোটাইপ ডিটেকশনের জন্য। এখানে হচ্ছে ডিজিজ প্রোগ্রেশনের কোনো অ্যাসেসমেন্টে হেল্প করে না, এটা জাস্ট চয়েস অফ ট্রিটমেন্টের জন্য এটা দেয়। যেরকম উদাহরণস্বরূপ জেনোটাইপ 1 and 2 হচ্ছে মোস্ট কমন, এর মধ্যে জেনোটাইপ 1 আবার বেশি কম। আমার যদি ভুল না হয়ে থাকে 45% কেস অফ অল এইচসিভি হচ্ছে জেনোটাইপ 1। তো এইটা হচ্ছে ইজিয়ার টু এরেডিকেট বাই ওই যে কনভেনশনাল থেরাপি, পেগালিটেড ইন্টারফেরন অ্যালফা রিবাভাইরিনের যে কম্বিনেশনটা। বাট যেটা জেনোটাইপ 2 এবং 3, এটার জন্য এটা অত সুয়েটেবল না। সো এইভাবে আমরা ট্রিটমেন্ট চয়েসটা এরকম পিসিআর দিয়ে অ্যাসেস করতে পারি। লিভার ফাংশন টেস্ট চেক করা যায়, এটা নর্মালও থাকতে পারে, আবার ফ্লাকচুয়েশনও থাকতে পারে এই 50 to 200-এর মধ্যে। এছাড়া আরেকটা স্টেপ হচ্ছে সিরোসিসের জন্য ফাইব্রোসিস অ্যাসেসমেন্ট। এই ক্ষেত্রে লিভার ফাংশন টেস্টও কাজ করতে পারে, কিন্তু এটা খুব পোর একটা ইন্ডিকেটর, লাস্টে আমি এটা রাখছি। এছাড়া ট্রানজিয়েন্ট ইলাস্ট্রোগ্রাফি, ব্লাড বায়োমার্কার, ফাইব্রোসিস ফোর্স স্কোর আছে একটা, দেন হচ্ছে অ্যাসপার্টেট ট্রান্সফারেজ আর প্লেটলেটের একটা রেশিওর ইন্ডেক্স আছে, এটা বায়োপসি। এগুলি হচ্ছে ফাইব্রোসিসের অ্যাসেসমেন্টের জন্য ইউজ করা হয়। ম্যানেজমেন্ট আমি আলোচনা করে ফেলছি অলরেডি, সো দ্যাটস মোর অর লেস ইট অ্যাবাউট হেপাটাইটিস সি।